প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে সাবজেক্টটা ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। যাদেরই এই সাবজেক্টটা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যাদের অর্থাৎ অনার্সের প্রথম বর্ষ তাদের এই সাবজেক্টটা অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে এই সাবজেক্টের ভালোভাবে অধ্যয়ন করতে হবে। আমরা অবশ্যই তোমার সামনে ব্যাখ্যা করব যে এই সাবজেক্টটা পড়লে তোমার কি লাভ হবে এবং এই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কেন নামকরণ করা হয়েছে। এছাড়া তোমার এই সাবজেক্টে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তোমরা থাকো আমার সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে তোমাদের এই সাবজেক্টটা অর্থাৎ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস, এই সাবজেক্টের তিন ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে পরীক্ষায়। একটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত এবং আরেকটাকে বলা হয় সংক্ষিপ্ত, 3 নম্বরটাকে বলা হয় রচনামূলক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আগে তোমাদের যে পরীক্ষার ধরনটা ছিল 80 মার্কের প্রশ্ন, অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষা 80 মার্কের তোমাদের পরীক্ষা দিতে হতো, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের 20 মার্ক ছিল ইন কোর্সে, সেই ইন কোর্সটা বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়ার কারণে এখন তোমাদের যে মার্কটা আছে সেটা হলো 100 মার্ক। অর্থাৎ তোমরা ফাইনাল পরীক্ষায় তোমাদের 100 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেটা দেখো তোমাদের মানবন্টনটা যদি আমরা দেখে নিই তাহলে দেখো আগের যে মানবন্টনটা ছিল সেটা হলো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাকে আমরা এক কথায় বলে থাকি, সেটা হলো 10 মার্ক এবং এইটা তোমরা 12টা প্রশ্ন থাকে এবং তোমাদেরকে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো 1 করে। তো তুমি খেয়াল করে দেখো এই প্রিপারেশন অর্থাৎ এই জায়গাটা তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এই স্বাধীন বাংলাদেশ ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খরূপে পড়তে হবে এবং প্রত্যেকটা লাইনের সাথে তোমার একটা সংযোগ বাড়াতে হবে। তাহলে কিন্তু আমরা এই নাম্বারটা পেতে পারি, অর্থাৎ 10-এ 10 পেতে পারি। 12টা প্রশ্নের মধ্যে আমরা 10 নম্বর কিন্তু পেতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন তুমি খেয়াল করে দেখো 8টা থাকবে এবং সেখানে তোমাকে অ্যান্সার করতে হবে, বলা হয় তাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং মজার ব্যাপার, এখানে প্রশ্ন পড়বে 8টা এবং প্রশ্নের মার্ক ছিল আগে 4 নম্বর, অর্থাৎ এখানে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তুমি এইখানে যে কাজটা করবে, অবশ্যই আমরা তোমাদেরকে যখন পড়াবো অবশ্যই কোন কোন প্রশ্ন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন সে বিষয়গুলো অবশ্যই আমি ধারণা দিয়ে দিব। পরবর্তীতে দেখো রচনামূলক প্রশ্ন, তোমাকে এখানে অর্থাৎ একটা প্রশ্নের মার্ক 10 এবং এখানে প্রশ্ন থাকবে 8টা আর তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, অর্থাৎ 8টা প্রশ্ন থেকে তোমার 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানেও দেখো আমরা যে কাজটা করতেছি, রচনামূলক কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসে এবং আসার মতো সেই সম্পর্কে অবশ্যই তোমাদেরকে আমি ধারণা দিব। এবং আরো মজার ব্যাপার খেয়াল করে দেখো, যেহেতু এটি হলো 80 মার্কের বন্টন, কিন্তু এখন যে কাজটা করা হয়েছে আরো 20 মার্ক তোমাদের নাম্বার বেশি করা হয়েছে। আমার যতটুকু বিশ্বাস, এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা দেই নাই, তো এই 20 মার্ক হতে পারে রচনামূলক একটা প্রশ্ন তোমাদের বাড়াতে পারে আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2টা বাড়াতে পারে এবং বাকি মার্কটা এখানে তোমাদের যোগ করতে পারে, কিন্তু প্রশ্নের মান কিন্তু 10 মার্ক করেই থাকবে। এবং এখানে এই প্রশ্নটার অর্থাৎ বলা আছে যে এই প্রশ্নটা 5 মার্ক করে থাকবে। তো আমরা দেখো আমরা মান বন্টনটা দেখে নিলাম যে কেমন আসতে পারে আমাদের পরীক্ষায়। এরপরে যে কাজটা করব আমরা, তোমরা খেয়াল করে দেখো তোমাদের বইয়ের তালিকা, আমরা যেটা বলতেছি তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে তুমি একটা ধারণা নিবে, সেখানে কোন কোন বই পড়লে তুমি উপকৃত হবে। সেখানে দেখো আমরা দেখছি যে প্রথম একটা বইয়ের নাম বলছি ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। অবশ্যই তুমি তার বইটা 2টা বই আছে, একটা হলো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আর একটা আছে বাংলাদেশের ইতিহাস। তুমি এই 2টা বই যদি পড়ো তাহলে অবশ্যই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করবে। এবং দ্বিতীয় যদি আরেকজনের বইয়ের নাম বলি ডক্টর রবিউল হোসেন, তুমি এই বইটাও পড়তে পারো। ইশরাত বেগম এই বইটাও পড়তে পারো। রাখি বর্মনের একটা বই আছে ও গোলাম মুর্তজা সূর্য, তাদের বইটাও পড়তে পারো। এবং আরেকটা বই আছে ডক্টর মুন্সি শরীফুজ্জামান, অর্থাৎ ডক্টর মুন্সি শরীফুজ্জামান, এই বইটাও কিন্তু অনেকটাই ভালো। তো তোমার পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য একটা বই যথেষ্ট, তবে তুমি যদি জ্ঞান
অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বেশি বই পড়লে সব থেকে ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা যা অবশ্যই জানতে হবে, তোমরা 9-10 বইয়ে বই পড়া নাম করে একটা প্রবন্ধ পড়ছো, সেই বই পড়া প্রবন্ধের সেই কথাগুলো তোমাদের মনে আছে কিনা? যে জাতি জ্ঞানে বড় সে জাতি ধনে বড়, অর্থাৎ জ্ঞান যার বেশি তার ধনটাও তাদের বেশি। এই কারণে বই মানুষকে প্রাণবন্ত করে রাখে, উজ্জীবিত করে, তার অনুপ্রেরণা দান করে। এই কারণে বই পড়তে হবে। এজন্য আমরা চেষ্টা করব যে অবশ্যই মূল বইটা ভালো করে পড়ার জন্য। এবং আমরা যে কাজটা করছি, দেখছি পৃথিবীর ইতিহাসটা যদি একটু বিশ্লেষণ করে দেখা হয় তাহলে আমরা দেখি যে এই বই পড়াটা আসলে অনেকটাই কিছু কিছু মানুষের শখ হিসেবে পরিগণিত হয়েছিল। সেখানে দেখো আমরা দেখি খেয়াল করে যে অর্থাৎ তোমরা যদি কনফুসিয়াসের নাম শুনে থাকবে, অর্থাৎ চীনের যে দার্শনিক, তিনি 30 বছর যাবত লাইব্রেরিতে বই পড়েছেন এবং সেখান থেকে লাইব্রেরিতে বই পড়ার পরে 30 বছর পরে যখন তিনি সমাজে ফিরে এসেছেন, মানুষের মধ্যে যখন ফিরে এসেছেন, আমরা দেখি খেয়াল করে তিনি চীনের কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। শুধু তাই না প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় তোমাদেরকে বলতেই হয়, সেটা হলো নেপোলিয়ান যখন কোনো যুদ্ধে যেত তখন সাথে করে সবসময় তিনি লাইব্রেরিটা সাথে করে নিয়ে যেত। যুদ্ধের মাঝে মাঝেই তিনি কিন্তু কি করতেন? এই বই পড়তেন। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে যারা যেসব মনীষী নিয়ে এসেছে, আমরা যাদের কথাই বলি, গৌতম বুদ্ধের কথা বলতে পারি, তিনি 10 বছর যাবত তিনি ধ্যানে মগ্ন ছিলেন এই জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে হয়, তিনি যখন ঘোড়ার পিঠে আরোহণ করতেন তখন মুখ দিয়ে তিনি বারবার কোরআন তেলাওয়াত করতেন। এবং তুমি আমেরিকার যদি দিকে তাকাও তাহলে আমেরিকার যে প্রেসিডেন্ট রুজভেল্ট ছিল, তিনি সুন্দর করে একটা মন্তব্য করছেন যে আমি প্রতিদিন একাডেমিক বইয়ের বাইরে আমি 3টা করে বই পড়তাম। এবং তুমি ক্লিনটনের কথা বলতে পারো, সে বলছে প্রতিদিন একাডেমিক বইয়ের বাইরে আমি 1টা করে বই পড়তাম। শুধু তাই না, আমরা যদি মহাত্মা গান্ধীর কথা বলি তাহলে তিনি এই যে বেদের শ্লোকগুলো মুখস্থ করতেন, তিনি বলছেন যে আমি বাথরুমে যে কাজটা করতাম প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এই শ্লোকগুলো রেখে দিতাম এবং লেখা থাকতো, তখন আমি বাথরুমে যখন যেতাম তখন ওই শ্লোকগুলো আমি মুখস্থ করে ফেলতাম। পৃথিবীর ইতিহাসে মনীষী যারাই পৃথিবীতে আজকে বিখ্যাত, স্মরণীয়, বরণীয় হয়ে আছে, তারা কিন্তু এভাবেই তারা বই পড়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের বই পড়ার প্রতি আসলে অনেকটাই অনীহা, যার কারণে আমাদের জাতি মেধাশূন্য হয়ে যাচ্ছে। শুধু পরীক্ষা নির্ভর কিছু বই পড়ে তারা রেজাল্ট করার চেষ্টা করছে, আসলে এর কারণে দেখা গেল তাদের ভিতরগত কোনো পরিবর্তন হচ্ছে না। এই কারণে এই জাতির মধ্যে আসলে বলা হয়ে থাকে যে বুদ্ধিজীবী বলতে পারো অথবা জ্ঞানী বলতে পারো, এই ধরনের লোকের আবির্ভাবটা খুবই কমে গেছে। এই জন্যই আমাদের জাতি আজকে হতাশায় নিমজ্জিত। তারা মারামারি, খুনোখুনি, তারা কোনো জিনিসকে বড় করে চিন্তা করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আশা করি যে তোমরা অবশ্যই, যে জাতি ইতিহাস সচেতন তারা অবশ্যই ভালো কিছু করতে পারে। তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এই কাজটা করবে, বই পড়ার প্রতি তাদের কিন্তু আগ্রহ বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি এই জায়গাটা, আমরা বইয়ের নামগুলো, তালিকাগুলো তোমাদের সামনে বলার চেষ্টা করলাম কোন কোন বই পড়লে লাভ হবে। আমরা এখানে শব্দটা ব্যবহার করছি স্বাধীন। স্বাধীন তোমরা জানো, স্বাধীন যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয়? স্ব প্লাস অধীন, অর্থাৎ নিজের অধীনে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে স্বাধীন শব্দটা যখন আমরা ব্যবহার করতেছি তখন আমরা ধরেই নিচ্ছি যে আসলে আমরা একসময় পরাধীন ছিলাম। এবং এই পরাধীনটা কখন ছিলাম বলা হয়ে থাকে, অনেকেই বলে থাকে যে আসলে আমাদের যদিও স্বাধীন রাজা, বাঙালি স্বাধীন রাজার কথা বলা হয় শশাঙ্ককে, এবং এই জায়গাটা আমরা বলতে পারি স্বাধীন, অর্থাৎ 1757 সালে পলাশীর যুদ্ধে আমাদের যে পতনটা ব্রিটিশদের কাছে বলা হয়ে থাকে, সেখান থেকে আমাদের স্বাধীনতার সূর্যটা অস্তমিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে বোঝা যাচ্ছে আমরা তাহলে স্বাধীন শব্দটা কত সালে পাচ্ছি? 1971 সালে স্বাধীন শব্দটা আমরা নিজেদের করে পাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে অনেক ইতিহাস জড়িত, অবশ্যই একটা একটা করে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা স্বাধীন এই শব্দটা আমরা 1971 সালে আমাদের হয়ে যাচ্ছে। এবং আর একটা শব্দ বাংলাদেশ, যেটা এইটাও আমরা মূলত 1971 সালে আমরা লাভ করতেছি। এবং তুমি খেয়াল করতে, অভ্যুদয়ের কথাটা আমরা বলতেছি উত্থান, তাই না? অভ্যুত্থান বলতে আমরা শব্দ কি বলতেছি? উত্থান হয়েছে। তার মানে আমাদের বাংলাদেশটা উত্থান হয়েছে 1971 সালে। এবং এর ইতিহাসটা, তার মানে বোঝা যাচ্ছে
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলতে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি কিভাবে ঘটেছে সেটার ইতিহাস। আমরা বলতে পারি ধীরে ধীরে আমরা বর্তমান পর্যন্ত কিভাবে এসেছি তার ক্রমবিকাশ। 3 নম্বর আমরা বলতে পারি যে চূড়ান্ত যে রূপ লাভ করছে অর্থাৎ সেই 1757 সাল থেকে ধীরে 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 আমাদের বাংলা যে আবার পুনরায় স্বাধীন হয়েছে সেইটার ইতিহাস। এবং এটা আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে অর্জনের ইতি বিবরণী অর্থাৎ যে ইতিহাসের যে বিবরণ করা হয়েছে বর্ণনা করা হয়েছে সেইটাকে আমরা বলতেছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তাহলে কিসের ইতিহাস বলো? একটা হলো যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি কিভাবে ঘটেছে, ক্রমবিকাশ ধীরে ধীরে কিভাবে আমরা এই পর্যন্ত এসে পৌঁছাইছি, চূড়ান্ত রূপ লাভ করেছে অর্থাৎ আমরা কিভাবে বর্তমানে এই যে 1971 সালে স্বাধীন হলাম, সার্বভৌমত্ব অর্জন করলাম। তোমরা জানো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য 4টা বৈশিষ্ট্য লাগে, সেখানে একটা আছে জনসমষ্টি, আর একটা আছে বলা হয় ভূখণ্ড, 3 নম্বর বলা হয় থাকে সরকার, 4 নম্বর বলা হয় সার্বভৌমত্ব। অর্থাৎ যেদিন থেকে এই সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি সেদিন থেকেই এই দেশটা কিন্তু আমাদের রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই ইতিহাসের জ্ঞান অর্জন করে না বা ইতিহাস সম্পর্কে জানে না, বলা আছে আমাদের এই যে ডক্টর মুন্সি শরীফুজ্জামান সেটা বলছে, তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, এরা হলো জাতির একটা কুলাঙ্গকার একটা দুর্ভাগা সন্তান। অর্থাৎ যে সন্তানেরা একটা জাতির যে সন্তানেরা ইতিহাসের জ্ঞান লাভ করতে অনীহা দেখায় আসলে তারা একটা দুর্ভাগা সন্তান। এই জন্য আমরা দুর্ভাগা সন্তান হতে চাই না, আমরা আসলে চাই সেটা হলো যে জ্ঞান অর্জন করতে এবং আমার নিজের জাতির ইতিহাসটা জানতে, কোথা থেকে আমি এলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলি যে আসলে ইতিহাস শিখলে লাভ হবে কি, এবং একটু বলে নি, সেটা হলো ইতিহাসের জনক যাকে বলা আছে হেরোডোটাস, অর্থাৎ তিনি প্রথম সত্যকে অনুসন্ধান করতে যে তিনি এই ইতিহাস নামটা ব্যবহার করেছিলেন। এবং এই ইতিহাসের কেন্দ্রবিন্দু যে জায়গাটা সেটা হলো গ্রিক। তোমরা জানো যে এক সময় জ্ঞান চর্চাটা সব থেকে কোথায় বেশি হয়ে থাকে? গ্রিকে হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কি লাভ করব যদি আমাদের ইতিহাসটা অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটা যদি আমরা ঠিক মতো পড়ি, তাহলে আমরা দেখি ইতিহাস সচেতন হওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই একটা জাতির তার সন্তানদেরকে ইতিহাস সচেতন হতে হবে। অতীতের ইতিহাস কি ছিল, আমরা অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে 2 নম্বর পর অতীত থেকে শিক্ষা লাভ করা যায়। তুমি দেখো এখানে আমরা 1905 সালের বঙ্গভঙ্গ হওয়ার পরে আমাদের দেশের কতটুকু উন্নতি হয়েছিল। 1940 সালে লাহোর প্রস্তাব করার সময় কোন দেশের কথা, 3টা দেশের কথা বলা হচ্ছিল, কিন্তু আমাদের দেশটা কেন তখন আলাদাভাবে স্বাধীন হতে পারলো না কলকাতাকে আলাদা করে নিয়ে। এবং আমরা বলছি 1952 সালে ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে, যেটা হলো বিশ্বের ইতিহাসে যদি ভাষার জন্য কেউ লড়াই করে থাকে তাহলে তোমরাই একমাত্র আসলে জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে। আমরা জানতে পারবো 1966 সালে 6 দফা সম্পর্কে, আমরা জানতে পারবো 1969 সালে গণ অভ্যুত্থান সম্পর্কে, আমরা জানতে পারবো 1971 সালে আমাদের স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতায় জীবন দান করি মানুষের সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, যাই হোক না কেন চাকরির পরীক্ষায় কিন্তু লাভ হবে। তোমরা জানো যে বিসিএস পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় যে সাধারণ জ্ঞানগুলো আসে এই বইটা তোমাকে অনেক হেল্প করবে। এই জন্য আমরা যে কাজটা করবো এই বইটা অনেক ভালো করে পড়বো। 4 নম্বর আত্মপরিচয় সম্পর্কে সচেতন হতে হবে, সচেতন হওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন যাবতে এই অঞ্চলের মানুষ কোন সংস্কৃতি ধারণ করেছিল, কোন সংস্কৃতি তাদের জন্য, অর্থাৎ সংস্কৃতি বলতে আমার আচার আচরণ রীতিনীতির কথা বলছি, সেই দিকটা আমাদের জাতিটা আসলে বাঙালি যে জাতিটা তার আচার আচরণ রীতিনীতি কেমন ছিল। বলা হচ্ছিল যে অনেক আগেই বাঙালিরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি কেউ হেঁটে যেত তাহলে সে কখনো খাবারের কষ্ট করত না। অর্থাৎ মানুষ এত সহানুভূতি বা মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে ছিল যে একে অপরকে হেল্প করত, সহযোগিতা করত। কিন্তু কি এমন কারণে আজকে বাঙালি জাতির মধ্যে এরকম বিভেদ,
হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে গেছে আমরা এই ইতিহাস পড়লে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, বাঙালি সূর্য সন্তান সম্পর্কে জানতে পারবে। দীর্ঘদিন যাবত যারা এ দেশের জন্য, ওই মাটির জন্য, মানুষের জন্য যারা যা কিছু করে গেছে, অর্থাৎ এই আমাদের এই দেশের জন্য যে মানুষগুলো, সেই বীর সম্পর্কে আমরা জানতে পারবো, সেই সন্তানদের সম্পর্কে জানতে পারবো যারা এই দেশের জন্য কিছু না কিছু কাজ করে গিয়েছে, এবং তাদের জীবনী পড়ার মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরাও তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রেরণা লাভ করব, অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়ে প্রেরণা লাভ করব যে আসলে আজকে আমাদের দেশের যে অবস্থান, এই অবস্থান থেকে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে নতুন ভাবে উজ্জীবিত হয়ে দেশকে গড়ার কাজে লাগা যায়, সেই সম্পর্কেও কিন্তু আমরা অনুপ্রেরণা লাভ করব। কোথা থেকে? আমরা যদি এই বিষয়টা, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটা ভালো করে পড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আমরা প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করব। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।